ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। সকালে ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং দুটি শহরকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা চালিয়েছে হামাস যোদ্ধারা। এদিকে ইউক্রেনই হবে ন্যাটোর একমাত্র সমাধিক্ষেত্র বলছে রাশিয়া। জানিয়ে দিব হামাস নেতাদের গাজা থেকে নির্বাসিত করার খবর নিয়ে যা বলল কাতার। এদিকে এবার ইয়েমেনে আরো হামলার কঠোর হুঁশিয়ারি দিল জো বাইডেন। সর্বশেষ জানিয়ে দিব মিশন 7 অক্টোবর পরিকল্পনা যেভাবে গোপন রেখেছিল হামাস যোদ্ধারা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইসরায়েলের তেল আবিব এবং দুটি শহর লক্ষ্য করে হিজবুল্লাহর ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলা। ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের তেল আবিব এবং দুটি শহর লক্ষ্য করে অন্তত 20টি মিসাইল নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনী ও গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করে। ইসরায়েলি বাহিনী জানায় বুধবার তেল আবিব এবং দুটি শহর লক্ষ্য করে প্রায় 20টি মিসাইল নিক্ষেপ করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। তারা ইসরায়েলের তেল আবিব এবং দুটি শহরকে টার্গেট করেছিল। এ সময় সেখানে সাইরেন বেজে উঠলেই সামরিক বাহিনীর সদস্যরা মিসাইলগুলো ভূপাতিত করতে সক্ষম হয়, তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। এদিকে ইসরায়েলি সেনাদের ক্রমবর্ধমান মৃত্যুতে চরম চাপে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ কারণে প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা অতিরিক্ত জোরদার করা হয়েছে। শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 ডিসেম্বর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর সেনাদের নিহতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এতে ভীষণভাবে চাপে পড়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আল জাজিরার প্রতিনিধি অ্যালেন ফিশার জানিয়েছেন, ইসরায়েলিদের মাঝে এখন একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, যদি গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্ত করাই সামরিক বাহিনীর উদ্দেশ্য হয়, তবে সেনা সদস্যর মৃত্যুর বহর এত দীর্ঘ হচ্ছে কেন? এদিকে ইউক্রেনই হবে ন্যাটোর একমাত্র সমাধিক্ষেত্র। ইউক্রেনের রুশ সামরিক বাহিনীর অভিযান আরও 2 মাস পর 2 বছর পূর্ণ করবে। বর্তমানে ইউক্রেনের প্রায় 18% ভূখণ্ডে রুশ সেনারা শক্ত অবস্থান তৈরি করে রয়েছে। ইউক্রেনের 4টি অঞ্চলকে ইতিমধ্যেই দখল করে নিয়েছে মস্কো। ইউক্রেন পাল্টা অভিযানে বছর জুড়ে অঞ্চল পুনরুদ্ধারের স্বপ্নে বিভোর ছিল, কিন্তু বছরের শেষে ইউরোপীয় ইউনিয়ন তথা ইইউ ও যুক্তরাষ্ট্রের মতো বড় দুটি বৈশ্বিক সমর্থককেও কাছ থেকে সহায়তা প্রবাহে ধাক্কা খাচ্ছে। চলতি যুদ্ধে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ইউক্রেনের পাশে থাকলেও রুশ সেনাদের বিরুদ্ধে যৎসামান্য অগ্রগতিও তৈরি করা যায়নি। এ অবস্থায় ন্যাটো জোট কৌশলগতভাবে এবং রাশিয়ার মতো পরাশক্তিকে ঘায়েল করতে এমন গর্তে পড়েছে যে সেখান থেকে উঠে দাঁড়ানো মুশকিল। কারণ ইইউ জোট অভ্যন্তরীণ মতবিরোধে ইউক্রেনের সহায়তা ছাড়া কিছুই করতে পারছে না। আবার যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা উদ্বাস্তে ইউক্রেনকে সহায়তা দিতেও অনিচ্ছুক। সুতরাং উদ্বুদ্ধ পরিস্থিতিতে এমন বললে অন্তুক্তিও হয় না। ইউক্রেনের ন্যাটো সমাধি রচিত হতে পারে, কারণ এরই মধ্যে পশ্চিমা বিশ্ব এবং তার জোটের ব্যর্থতার গুঞ্জন তৈরি হয়েছে। হামাস নেতাদের গাজা থেকে নির্বাসিত করার খবর নিয়ে যা বলল কাতার। কাতারের কর্মকর্তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইসরায়েল গণমাধ্যম 13 জানিয়েছে, যুদ্ধবিরতির জন্য কাতার নতুন প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব অনুসারে হামাস নেতাদের সবাইকে গাজা থেকে বিদেশে পাঠানো হতে পারে। গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করা হবে, আর এর বিনিময়ে হামাসের কাছে থাকা সকল জিম্মিদের মুক্তি দেওয়া হবে। তবে নতুন জিম্মি চুক্তিতে গাজা উপত্যকা থেকে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বহিষ্কারের বিষয়টি অস্বীকার করেছেন কাতারের এক কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিরতির বিনিময়ে হামাস নেতাদের গাজা ছাড়ার প্রস্তাব স্বীকার করেছে কাতার। এমন খবর সঠিক নয়। যুদ্ধ শুরুর পর থেকে এ ধরনের পরিকল্পনা নিয়ে কোনো পক্ষের সঙ্গে কোনো পর্যায়ে আলোচনাই হয়নি। ওই কর্মকর্তা আরো বলেন, মিথ্যা তথ্য ছড়ালে চলমান সংবেদনশীল আলোচনা ক্ষতি হতে পারে। তিনি বলেছেন, রক্তপাত বন্ধ, নিরপরাধ নাগরিকদের জীবন রক্ষা, বন্দীদের মুক্তি নিশ্চিত করা এবং গাজায় মানবিক সহায়তা প্রেরণের সুবিধার মধ্যস্থতার লক্ষ্যে কাতার সব পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে। ইয়েমেনে আরও হামলার কঠোর হুঁশিয়ারি দিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। প্রয়োজনে আবার হামলা করা হবে এমন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামলার পর এক বিবৃতিতে তিনি বলেন, দরকার হলে আরও হামলার নির্দেশ দিতে কোনো সংকোচ বোধ করব না। জানা গেছে,
ইয়েমেনের বেশ কয়েকটি শহরে বিমান হামলা হয়েছে বলে একটি হুতি সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। মূলত হুতিরা ইয়েমেনের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করে থাকে। বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম জানায় হামলায় ফাইটার জেট এবং টামারহক মিসাইল ব্যবহার করা হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন বলেন, আজ আমার নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ব্রিটেনকে সঙ্গে নিয়ে এবং অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ডসের সমর্থনে সফলভাবে ইয়েমেনের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব এলাকা হুতি বিদ্রোহীরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ পানিপথে চলাচলের স্বাধীনতাকে বিপন্ন করার জন্য ব্যবহার করেছিল। তিনি এই হামলাকে হুতিদের অভূতপূর্ব আক্রমণের সরাসরি জবাব বলে অভিহিত করেছেন। বাইডেন বলেন, হুতিদের আক্রমণ মার্কিন সেনা, বেসামরিক নাবিক এবং আমাদের অংশীদারদের বিপন্ন করেছে, বাণিজ্যকে হুমকির মুখে ফেলেছে এবং নৌ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে। মিশন ৭ অক্টোবর পরিকল্পনা যেভাবে গোপন রেখেছিল হামাস, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধারা। তারা বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে, অনেক লোককে বন্দী করেছে। এরপর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় এ পর্যন্ত ২৩,০০০-এরও বেশি লোকজন নিহত হয়েছেন। হামাসের ওই হামলার বিষয়টি সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা হিসাবে পরিচিত মোসাদের সদস্যরাও বিন্দু পরিমাণ টের পায়নি। কিভাবে মোসাদকে জানাতে না দিয়ে এমন অভিযানকে নিখুঁতভাবে বাস্তবায়ন করতে পারল হামাস? এই প্রশ্নের জবাব খুঁজছে এখনো ইসরায়েল সহ অন্যরাও। এ নিয়ে আশরাফ আল আসওয়াতের বরাত দিয়ে জেরুজালেম পোস্ট একটি প্রতিবেদনে প্রকাশ করেছে। এতে বলা হয়েছে যে ৭ অক্টোবরের অভিযানের খবর হামাসের মাত্র ৫ নেতা জানতেন। প্রতিবেদনটিতে বলা হয়, হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের শীর্ষ পর্যায়ের একটি সূত্রের কাছ থেকে তারা তথ্য পেয়েছে। এতে বলা হয়, ওই অভিযানের খবর জানতেন মাত্র ৫ জন।